গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? এদিকে দেখো আমি চা করার জন্য চলে এসেছি। তো চাটা আমি এদিকে ঢেলে নিচ্ছি কাপে। চা ঢালাটা হয়ে গেল। লিকার চা হয় আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য। আমি তো সকালবেলা চা খাই না, জানোই তোমরা, লেবু জল খাই। তো চাটা দিয়ে আসি আপাতত ওদেরকে, দিয়ে এসে আমি খেয়ে নেব আমার লেবু জলটা। তো আমি এদিকে আমার লেবু জল খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। লেবু জলটা খেয়ে নেব এবারে আমি। তো আমি এদিকে চলে এসেছি, পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি। আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা অনেক আগে থেকেই শুরু করে দিতে হবে, যেহেতু সকালবেলা জলের একটা সমস্যা আমাদের হবে। তো সেই জন্য আমি এদিকে মাংস করবার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আস্তে আস্তে। এদিকে আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইগুলো সমস্ত পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটা আলাদা মশলা তৈরি করে নেব। দেরি করলে আমার সব দেরি হয়ে যাবে, সেই জন্য মশলাটা আমি করে রেডি করে রাখবো, যাতে আমি কিছুক্ষণের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারি। তো আমার বাটা হয়ে গেছে, তো আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম মশলাটাকে। তো দেখো এদিকে আমি ব্রেকফাস্টের জন্য ওটসটা বানিয়ে নিচ্ছি আমার জন্য। সকালবেলা আজকে আর রুটি তরকারি কিছু করিনি, এই ওটসটাই আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টে খাবো। এটাই তো বলছি, একটা করে কেন ভেজে নাও, মশলা মাখিয়ে নাও, ভেজে নিয়ে ফেলো না হাতে গিয়ে। না বেশি করে দেবো না, দুটো করে দেবো। হ্যাঁ, তুলতে পারবে না, এমনি কড়াইতে করে দাও ভালো। একটা কড়াইতে তুই কোন কড়াইতে করবি রে? অ্যালুমিনিয়াম। তাই তাহলে আমি কোন কড়াইতে করবো? আমার মাংস হয়ে তুমি মাছ আসতে বলতে চাইছো? না সেটা বড় কথা না, মানে কড়াটা খালি পাবো সেটাই আমার। সেটা আমার করতে হবে, এই ননস্টিকটা। হ্যাঁ, কি করবো, কোথায় আছে? কিছুটা করে আছে, সেটা আফসোস করে আমার এই আফসোস সারা জীবনে যাবে না, যতদিন না আসবে আমার আফসোস যাবে না। আসবে তো বটে একদিন একদিন, যতদিন আমার ব্লগিং। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগত জানাই ডেইলি মিরর উইথ অমৃতা। আশা করি সব ভালোই আছো, আমিও ভালো আছি। দেখে মনে হচ্ছে যেন আমার শীতকাল চলে গেছে। গা থেকে জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি, কারণ আছে রান্নাঘরে ঢুকবো এবারে, সেই কারণে। ওইখানে আছে নাকি রান্নাঘরে ঢুকবো আজকে অনেক সমস্যা মানে আজকে আমাদের এখানে পাম্পের ইলেকট্রিকের কাজ হবে না, ইলেকট্রিকের কাজ হবে। তো সেই জন্য সিএসসি সব লোকজন আসবে। 11টা পর্যন্ত জল থাকবে কি থাকবে না জানি না, কারেন্ট তো থাকবে না 6 ঘন্টার কাছাকাছি। জানি না আজকে কি করে চার্জ দেবো, চার্জটা হয়ে যাবে, জল যদি না থাকে জানি না কি করে কি হবে। তো সেই জন্য সকালবেলা জলখাবারে পাট কিছুই ছিল না, জলখাবার কিছুই করিনি, একদম ওই দুধ, ওটস, পাউরুটি এই সমস্ত দিয়ে আজকে জলখাবারটা চালিয়ে নেওয়া হচ্ছে। এটা আসলে আমাদের ওই মিটার ঘরে জোড়াতালি মেরে কাজ করে দিয়ে গেছিলো আর কি। তো যে কোনো সময় ওটা আবার আগুন টাগুন লেগে যেতে পারে। তো সেই কারণেই মিস্ত্রিদের দিয়ে, মিস্ত্রি বলছে সিএসসির লোক এসে ওটাকে সারিয়ে দিয়ে যাবে। তো কারেন্ট কতক্ষণ থাকবে? কারেন্ট তো বলছে 6 ঘন্টার উপর থাকবে না, জানি না কি করে কি করব, স্নান হবে কি না সেটাও জানি না। আর সাত সকালে স্নান করতে মোটেও ভালো লাগে না, ওই ঘুম থেকে উঠে কম্বলের তলা থেকে স্নান করতে যাব, তারপর ঠান্ডাটা লেগে যাবে, লেগে একাকার কাণ্ড হবে। তো সেই জন্য আর ওটাও করতে পারলাম না, চান্না করে থাকতে পারি না। জল হয়তো থাকবে, কিন্তু যেহেতু গিজারের জল গরম করতে পারবো না, সেই জন্য ঠান্ডা জলে চান করারও তো কোনো প্রশ্ন নেই। তো দেখা যাক কী হয়, কতক্ষণে আসে ওরা যে টাইম বলে মিস্ত্রি, মানে এই সমস্ত যারা কাজ করে, সিএসসি বলো বা যে কোনো মিস্ত্রি বলো, যে কোনো কেউ, তাদের কথার কোনো দাম নেই। তারা বলে এক, করে এক, কাজে একরকম দেখায়। তো আজকে একটা স্পেশাল রান্না করবো, মানে স্পেশাল রান্না নয়, তোমরা হয়তো সবাই জানো, নামও শুনেছো সবাই। সেটা করব মেথি চিকেন। মানে মেথি চিকেন মানে কিন্তু কসুরি মেথি দিয়ে চিকেন নয়, মেথি চিকেনটা হচ্ছে তোমার ওই মেথি শাক দিয়ে চিকেন। কসুরি মেথি দিয়ে চিকেন বহুবার করেছি, কিন্তু মেথি শাক দিয়ে চিকেন এই প্রথম করব। তো দেখি কেমন হয় জিনিসটা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। তো আর বেশি দেরি করব না, আমি রান্নাঘরে ঢুকে যাই। কোন সময় আবার কারেন্ট থাকবে না, অন্ধকার হয়ে যাবে। কিছু দেখো আমার
চিকেন ম্যারিনেট করে রাখা আছে। এখানে দই, ধনে গুঁড়ো, একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে এটা ম্যারিনেট করা আছে, আর একটু নুন। এদিকে রয়েছে মানে যে অর্ধেক অংশ মাখিয়েছিলাম সেই অর্ধেক অংশের রসুন বাটা, আর হচ্ছে তোমার আদা বাটা, আর একটুখানি মানে অল্প একদম সামান্য পেঁয়াজ বাটা আছে। আর এখানে রয়েছে ফোড়নের জন্য একটু মেথি, এটাকে ভেজে তুলে নিতে হবে। আর এখানে রয়েছে পেঁয়াজ, আর রয়েছে মেথি শাক, যেটা না হলেই নয়। তো দেখো এখানে আমি কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সাদা তেলেই হবে। তেল দেওয়ার পর এর মধ্যে একটু ফোড়নে মেথি দিয়ে দেবো। মেথির গন্ধটা খুব সুন্দর হয়। মেথিটা দিয়ে আমি তুলে নেব। একটু যখন পুড়ে পুড়ে আসবে তখন মেথিটাকে তুলে নেব। দেখো তুলে রেখে দিয়েছি মেথিটা। আমি তেলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য লাল রঙ এসেছে। এর মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন কালারটা আসবে, খুব বেশি ব্রাউন না, মোটামুটি একটা ব্রাউন কালার আসবে। তো নাড়িয়ে নিচ্ছি আমি পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো আর বাদবাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটাও আমি যথারীতি দই আর পেঁয়াজ, আদা, রসুন আর ধনে গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর দিয়েছিলাম একটুখানি নুন। দিয়ে দিলাম আমি এটা। দিয়ে এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম আমি চিকেনটাকে। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেব একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভেবেছিলাম প্রথমে সাদা করব, কিন্তু পরে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি, যেহেতু আমার সাদা রঙের মাংস ভালো লাগে না। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম একটু চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে নাড়াচাড়া করে নেব একটুখানি। রান্নাটা ওখানে গ্যাসে ওদিকে চাপানো রয়েছে, ওটা থেকে এমনি এমনি জল বেরোবে। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে যে যার কাজের মধ্যে ব্যস্ত। এখানে একজন সোয়েটার পরে কাজ করতে ব্যস্ত, ওইদিকে একজন দাড়ি কাটতে ব্যস্ত, দেখানো যাচ্ছে না, ওইদিকে একজন দাড়ি কাটতে ব্যস্ত, এই যে। আর আমি এদিকে রান্না করতে ব্যস্ত। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, যে যার কাজ নিয়ে ব্যস্ত। প্রত্যেকের কাজ করতে হবে। কত জ্ঞান দিচ্ছি তোমাদেরকে, জ্ঞান তো একটু হয়তো দিতেই হয়, জ্ঞান না দিলে হয়। ওদিকে জল বেরোচ্ছে মাংস থেকে প্রচুর, ওটাকে চাপা দিয়ে রেখে দিয়ে এসেছি। বেশিক্ষণ সময় আর লাগবে না। মাংসগুলো খুব একটা বড় বড় পিস নেই, আর আমি বড় বড় মাংসগুলোকে ছোটো ছোটো করে ছুরি দিয়ে দিয়ে কুটিয়েছি। ওই বিশাল বড় বড় ধ্যাবড়া ধ্যাবড়া মাংস আমার মোটেও পছন্দ হয় না, ওই জন্য ওগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কেটে দিয়ে প্রথমে বলেছিলাম যে হলুদ দেবো না, তারপর আমি ডিসিশান চেঞ্জ করলাম ওই কারণেই যে আমার সাদা সাদা মাংস একদম ভালো লাগে না, একদম পুরো প্যাট 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 করে, একদম ভালো লাগে না খেতে। রেজালাটা আলাদা, রেজালার ক্ষেত্রে তো সাদা করতেই হবে, কিন্তু নর্মাল মাংসের ক্ষেত্রে একটুখানি। আর এটা তো যেহেতু মেথি চিকেন, হ্যাঁ আজকে আমার জন্মদিন। জানা না, মাংস ছিল, অল্প মাংস ছিল, আর ওইটুকু তো হবে না, সেই জন্য আরেকটুখানি আনলো। আর রাত্রেবেলা উঠে ওই চিন্তা, কি করবো দূর, তার থেকে একটুখানি চিকেন আনলে সব দিকেই সুবিধা হয়, খেতেও ভালো লাগে, তাই না বলো? আর তোমরাই বা কী বলবে? তোমরাও বলে বলে ক্লান্ত হয়ে গেছো, আমিও বলে বলে ক্লান্ত হয়ে গেছি, তোমরা আমার কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু তাও কিছু করার নেই, তাও আমি কথা বলবো। কথা বলবার জন্যই যতই বরঞ্চ আমি কথা বলবো, তাতে তোমাদের ভালো শুনতে হয়তো ভালো কারোর লাগতেও পারে, আবার কারোর শুনতে ভালো নাও লাগতে পারে, আবার কেউ উল্টো পাল্টা কমেন্টসও করতে পারে। আর যারা আমাকে ভালোবাসো তারা আমার কথা শুনবেই, আর যারা আমাকে ভালোবাসে না তারা আমার কথা শুনবে না, এটাই হলো ব্যাপার। অনেকে অনেক রকম কথা বলছে, সব কথা কি কানে নিলে চলে? যেমন আমাকে কালকে একজন বোধহয় কে আমি জানি না, কোনো দিন আমার কোনো কমেন্টেও দেখিনি, আমি নামও জানি না, কিরকম উল্টোপাল্টা নামওয়ালা একজন আমাকে কালকে পাঠিয়েছে যে কি হিন্দিতে পাঠিয়েছে, চ্যালেঞ্জ করো, কি মুরগির মতো করে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ করো। তো আমি তাকে লিখলাম, আগে আপনি সেই চ্যালেঞ্জটা করুন, তারপরে আমি না হয় সেই চ্যালেঞ্জটা করবো।
মানে মানুষের মধ্যে কত, হ্যাঁ করে দেখান আপনি, তার মানে আমি করে দেখাবো। মানে সে কোনো কালে আসে না, সম্ভবত একজন ছেলেই হবে। তো কোনো কালে, আমি বলছি না সব ছেলেরা ওরকম করে, অনেক ভদ্র মানুষও আছে, কিন্তু ওকে আমি কোনোদিন দেখিনি। হঠাৎ করে এসে বললো মুরগির মতো করে এক পায়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করো। তো আমি তাকে বললাম যে আপনি আগে চ্যালেঞ্জটা করে দেখান, তারপর নয় আমি আপনাকে সেই চ্যালেঞ্জটা করে দেখাবো। মানে মানুষে আসে না, এবং আসলেও যে উল্টোপাল্টা কমেন্টসগুলো করে, তারা যে কেন আসে, কী জন্য আসে, আমার সেটাই মাথায় ঢোকে না। মানে কিছু সংখ্যক লোকজন আসে এরকম মানে রীতিমতো বাঁদরামো করার জন্য, মানে এটুকু ছাড়া আর কিছু বলতে ইচ্ছা করছে না। মানে শুধুমাত্র ওই বাঁদরামোগুলো দেখানোর জন্যই আসে, মানে তারা নিজেরা কতটা মানে নীচ, কতটা ছোট, সেটুকুলো দেখানোর জন্যই আসে। তো যাই হোক, এসব জিনিসগুলোকে পাত্তাও দিই না আমি। মানে একটা কমেন্ট করলাম, করে একটু সবার কাছে মনোরঞ্জন হলাম, বা মনোরঞ্জনের একটা বেশ সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, এরকম টাইপের ব্যাপার আর কি। তো করুক, যার করতে ইচ্ছা করে করুক, তাতে কিছু যায় আসে না। কে কী করলো, কে কী বললো, আমাকে যদি কেউ বলে বাইরে দাঁড়িয়ে তুমি ইয়ের মতো দাঁড়িয়ে থাকো, কি বলে গরুর মতো এক পায়ে দাঁড়িয়ে থাকো, আমি কি দাঁড়িয়ে থাকবো? কখনো না। সুতরাং আমার যেটা মনে হবে আমি সেটাই করবো। কারণ ভালোবেসে কথা বলো, ভালোবেসে কোনো চ্যালেঞ্জের কথা বলো, অবশ্যই করব। কিন্তু এরকম আজে বাজে চ্যালেঞ্জ, উল্টোপাল্টা চ্যালেঞ্জ, যেগুলোর কোনো মাথা মুন্ডু হয় না, এক পায়ে দাঁড়িয়ে মুরগির মতো দাঁড়িয়ে চ্যালেঞ্জ করো, এগুলো কি বোকা বোকা কথাবার্তা। মানে এই সমস্ত বাঁদরামোগুলো করবার জন্যই যেন এরা আসে, আর কিছু বলার নেই। তো যাই, আমার মাংসের হালটা আমি দেখে আসি কি হলো। তো এবারে দেখো কীরকম তেল ছড়িয়ে, মানে তেল বেরিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মেথি শাক। মেথি শাকগুলো শেষের দিকেই দেবো, নয়তো গন্ধটা থাকবে না। আমি জল কিন্তু এক ফোঁটাও দিইনি, এই দই থেকে জলগুলো বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম একটুখানি ঘি। এটা আমার হয়েই গেছে পুরোপুরি। একটুখানি ঘি দিয়ে এবার নামিয়ে নেব এটাকে। দেখো হয়ে গেছে আমার ইয়াম্মি ইয়াম্মি মেথি চিকেন। এর উপর থেকে একটুখানি মেথি শাক আমি ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, এমনকি ভাত দিয়েও দুর্দান্ত লাগে খেতে। ট্রাই করে তোমরা দেখতে পারো, খুব ভালো লাগে। বাপ, যুদ্ধ করতে করতে বেরোলাম জানো, দেখে বুঝতেই পারছো। স্নান করে বেরিয়ে পড়েছি। যুদ্ধ করতে করতে বলছি এই কারণেই যে বললাম না জল থাকবে না আজকে, সিএসসির লোক অলরেডি চলে এসেছে। এরপর জানি না জল কতক্ষণ থাকবে। কোনো মতে তড়ি ঘড়ি রান্নাটা করে আমি আগে দৌড়েছি চান করতে। একটা দিন চান করতে না পারলে তো মাথা পুরো খারাপ হয়ে যায়। দেখেছো, এখনও বিছানা ফাছানা কিচ্ছু পরিপাটি করা হয়নি। উঠেছি আগে স্নান করতে, সকাল সকাল উঠে পড়েছি যেন আজকে তাড়াতাড়ি মানে গিয়ে রান্নাঘরে ঢুকেছি, যে রান্নাঘরে কাজটা করবো। জলখাবারের ঝামেলাও বেশি করিনি এই কারণে। এবারে বিছানাপত্র তুলে ছাদে যাব একটুখানি রোদ পোয়ানোর জন্য। তো বিছানাটা আমি আগে পাট করিনি, মানে কি বলে তুলে নিই আর কি। স্নান হয়ে গেছে আমার। তো স্নান টান করে আজকে যেন জামা কাপড়ের মেলা বসে গেছে আমাদের ছাদে। স্নান টান করে আজকে আমার সবই তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন এত দেরি হয়, আজকে স্নান যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, সমস্ত কাজকর্মও তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো আজকে দেখবে ঠান্ডাটাও অনেকটা কম, ওয়েদারটা অনেক বেশি আজকে মনোরম বলে মনে হচ্ছে। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। রাস্তার কাজটার অবস্থা এখন দেখাচ্ছে তোমাদের দ্বারাও। এখন আমরা মানে বাইরে বেরোলেও সোজা রাস্তা দিয়ে, মানে রাস্তা থেকে বেরিয়ে দোকান থেকে একটা জিনিস পর্যন্ত আমরা কিনতে পারবো না এখন, এমন অবস্থা। মানে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার এটাই লাগে যে যদি কেউ অসুস্থ হয় বা কোনো রুগীকে যদি নিয়ে যাওয়ার হয় কোথাও, সে রুগীকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে গেলে সে এমনিই মরে যাবে।
এমন একটা অবস্থা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখেছো কি সিচুয়েশান এখনকার সিচুয়েশান হচ্ছে এটা আমাদের মেন, মানে এখানে আমাদের বেরোবার রাস্তা আর কি। আমাদের বেরোবার রাস্তার মুখে এইরকম একটা অবস্থা হয়ে আছে, তাহলে লোকে বেরোবে। আর এইখানে দেখো এই অবস্থার মধ্যে দিয়ে আমরা বাস করছি। বাস তো করতেই হবে। আজকে যেন জামা কাপড়ের মেলা বসে গেছে, দেখো চারিদিকে জামা কাপড়ে ভর্তি। এটা আমার জামা কাপড় নয়, এটা আমাদের সামনের ফ্ল্যাটে যে বাচ্চাটা আমাদের বাড়িতে খেতে আসে, ওদের বাড়ির জামা কাপড় আর কি, ভর্তি মেলা বসে গেছে পুরো। এরকমই হয়, যখন জামা কাপড় মেলা হয় তখন মেলাই বসে যায়। সচরাচর কেউ ছাদে জামা কাপড় মেলতে আসে না আসলে, কেন কি এতটা উঁচুতে উঠে আমাদের কেউ আসতে চায় না। তো যাই হোক না কেন, এবারে আমি নিচে যাব। নিচে অনেক উপরে অনেকক্ষণ রয়েছে, অনেকক্ষণ এসেছি আর কি। অন্ধকারে আর কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, কোনো রান্না যা যা করেছি সেগুলোও দেখাতে পারবো না। শুধু দেখিয়ে দিচ্ছি এখানে মাছ রাখা আছে, এখানে ডাল আছে। পুরো চেহারাটা দেখো, ঘুরঘুরটে অন্ধকার, এদিকে চলছে এমার্জেন্সি। কি অবস্থা একবার দেখো। এই সিচুয়েশানে বসে এখন আমাদের 6 ঘন্টা কাটাতে হবে, তার মধ্যে ক ঘন্টা হয়েছে, 2 ঘন্টাও হয়নি বোধহয়। তো যাই হোক, পরে আবার কথা বলবো। আজকে সরি কিছু দেখাতে পারলাম না এই অন্ধকারের মধ্যে। খেতে খেতেই তোমরা দেখিনি। ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন আলুথালু হয়ে চলে এসেছি। কেন কি আমাদের এই একটু আগে কারেন্ট এলো, মানে ভাবতে পারছো সকাল 11টার সময় লোডশেডিং হয়ে এতক্ষণে কারেন্ট এলো, তাহলে মানুষের কি অবস্থা হয়। মানে শীতকাল বলে যেমন তেমন, গরমকাল হলে যে মানে কি যে হতো তা ভগবানই জানে। এমন অবস্থা হয়ে গেছে, মানে আমাদের যেহেতু মিটার ঘরে সমস্ত মিটারগুলোই যেহেতু একসাথে থাকে, মানে এতগুলো ফ্যামিলি, এতগুলো মেম্বার থাকে, তো তাদের প্রত্যেকেরই ওখানে মিটার বক্স থাকে। মানে তারগুলোর এমন সিচুয়েশন হয়ে গেছিলো, মানে পুরো জরাজীর্ণ হয়ে গেছিলো। মানে আর কিছুদিন থাকলে হয়তো পুরো তার থেকে শর্ট সার্কিট হয়ে যাওয়ারও ভীষণ রকম চান্স ছিল। তো কপাল ভালো, খুব মানে সঠিক সময়ে কাজগুলো হয়েছে, নয়তো খুবই প্রবলেম হতো। আর ফ্ল্যাটের ব্যাপার তো বুঝতেই পারছো, কারোর সঙ্গে কেউ যেন সহমত হয় না, প্রত্যেকেরই যেন এক একজনের ভিন্ন ভিন্ন মতামত। কেউ কারোর সঙ্গে কারোর মতের মিল হয় না, এক একজন এক এক রকম মত পোষণ করে। তো সেসব দিক হয়ে উঠছিল না। তো যাই হোক, সেই জন্য কাজটা হলো, তবে কাজটা এখনও সম্পূর্ণ হয়নি। ওটা আবার কালকে লোক আসবে সিএসসি থেকে, কালকে আবার এসে পুরোটা ঠিক করে দিয়ে যাবে। জানি না কতদিন লাগবে। তো খুব প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আজকে আমরা কাটিয়েছি। মানে পাম্পে ওদিকে জলও উঠছিল না, তো খুব প্যাথেটিক কন্ডিশন ছিল। আর একটু যদি বেশি দেরি হতো জানি না কি অবস্থাটা হতো। তো যাই হোক, কাটিয়ে উঠতে পেরেছি, এটাই যথেষ্ট। তো তোমাদের সকালবেলা বলছিলাম না একটা কথা, যে ওই কিছু সংখ্যক মানুষজন আছে যারা শুধুমাত্র উল্টোপাল্টা কমেন্ট করবার জন্যই চলে আসে। তো সেই রকমই একটা কমেন্ট আমি পেয়েছিলাম এই একদিন আগেই, হয়তো পরশু দিনকে না কালকেই হয়তো পেয়েছিলাম, যেখানে আমাকে লিখেছে যে একটা চ্যালেঞ্জ করো হিন্দিতে, একটা চ্যালেঞ্জ করো যেখানে এক পায়ে মুরগি হয়ে মানে শাস্তি, মানে আগেকার দিনে যেমন শাস্তি দিত স্কুলে, ওই এক পায়ে দাঁড়িয়ে মুরগির মতো করে আওয়াজ করে মুখে একটা চ্যালেঞ্জ করো। এইগুলোর মানে কি? এই সমস্ত কথাগুলো কি একটা কথাবার্তা? এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা। চ্যালেঞ্জ করবার মানে এই নয় যে চ্যালেঞ্জ করবে বলে তুমি নিজেকে একদম পুরো বিকিয়ে দেবে। চ্যালেঞ্জ অবশ্যই করো, এমন কোনো চ্যালেঞ্জ করো যে চ্যালেঞ্জটা মানুষের দেখতে শোভনীয় বলে মনে হয় এবং যাকে বলছো তার করতে কমফোর্টেবল বলে মনে হয়। এমন কিছু কার্যকলাপ করো না যে, বা এমন কিছু কমেন্ট পাস করো না যে কমেন্টগুলো অত্যন্ত একটা, মানে কি বলবো, একটা স্পাম মেসেজ বলে পাঠাতে আমি রিপোর্ট করতে বাধ্য হই। এমন কোনো জিনিস করো না। নোংরামোরও একটা সীমা পরিসীমা থাকে। মানে যে বা যারা এই ধরনের নোংরামোগুলো করো,
তো প্লিজ এই সমস্ত নোংরামোগুলো আর করতে এসো না। তোমাদের ভিডিও যদি ভালো লাগে তবে তোমরা ভিডিওটা দেখতে আসো, আর নয়তো দেখতে এসো না। আজ এই বাজে ধরনের কমেন্ট। এবার শোনো, চ্যালেঞ্জ ভিডিও সবাই করতে পারে না, সবার দ্বারা চ্যালেঞ্জ ভিডিও হয় না, প্রত্যেকের মানসিকতা সমান নয়, প্রত্যেকটা মানুষ সমান হয় না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনই 5টা মানুষও তো সমান হয় না। একটা মানুষ যে চ্যালেঞ্জটা করতে পারছে, আজকে যদি আমাকে কোনো খাওয়ার চ্যালেঞ্জে আমাকে যদি অ্যাকসেপ্ট করতে হয়, সেক্ষেত্রে আমি জানি না আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবো কি না, বিকজ আমি সত্যি কথা বলতে কি বেশি খেতে পারি না, অতিরিক্ত কম পরিমাণে আমি খাই, আমি খুবই স্বল্পাহারী। লোকে দেখে আমাকে বুঝবে, আমি বোধহয় মানে দেখে মনে হয় হয়তো ভাববে যে আমি হয়তো মিথ্যা কথা বলছি, আমি হয়তো অল্প খাই না আমার এই গোল গাল চেহারা দেখে, কিন্তু এটা কিন্তু ঘটনা যে আমি কিন্তু বেশি খেতে পারি না। সুতরাং কোনো রকমের চ্যালেঞ্জ ভিডিও করলে সেখানে আমি গোহারাই হারবো। আর আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো চ্যালেঞ্জও আমার পক্ষে হয়তো করা এই মুহূর্তে এই মুহূর্তে সম্ভবও হবে না, কেন কি আমার হাজব্যান্ড আমারকে প্রতি মুহূর্তে সাপোর্ট করে, কিন্তু ও খুব একটা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল নয়, ও পছন্দ করে না খুব একটা। ও আমাকে সাপোর্ট করে প্রতি মুহূর্তে যে তুমি করে যাও, কিন্তু আমাকে ক্যামেরার সামনে আসতে বলো না। সুতরাং আমার পক্ষে আমার হাজব্যান্ডকে নিয়েও কোনো চ্যালেঞ্জ করা সম্ভব নয়। আর আছেন আমার শাশুড়ি মা, যিনি হচ্ছেন বয়স্ক মানুষ, তিনি তো এমনিই খেতে পারেন না। সুতরাং চ্যালেঞ্জটা আমি এই সমস্ত খাওয়ার চ্যালেঞ্জ আমি করবো কার সাথে? সম্ভব হবে না। হয়তো অন্য কোনো চ্যালেঞ্জ হলে হয়তো ভেবে দেখতে পারি, কিন্তু বলতে পারছি না যে ওটা আমি শিওরলি করবো কি না। কেন কি ইউটিউবে জগতে আমি এসেছি, অবভিয়াসলি টাকা কামানো তো প্রত্যেকটা মানুষেরই একটা মনের ইচ্ছা তো থাকেই। আমি এটা জোর গলায় বলতে পারি না যে আমি টাকা ইনকামের উদ্দেশ্যে আসিনি। আমি অবভিয়াসলি আমি চাই নিজের পায়ে দাঁড়ানো, সেই জন্যই আমি ইউটিউবের জগতে এসেছি, সেটা তোমাদের আগেও বলেছি। কিন্তু শুধু টাকা কামানোই নয়, আমার টাইম পাস হওয়াটা হচ্ছে মস্ত বড় কথা। আমার সময়টা কাটতো না, সময় কাটানোটা আমার কাছে একটা মস্ত বড় দায় হয়ে গিয়েছিল। সেই কারণেই বলতে পারো আমার ইউটিউবের জগতে মানে বেশি করে প্রবেশ করা। তো আমি যে ফ্যামিলিতে বিলং করি, আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালচার আছে। তো যে কালচারে আমি বড় হয়েছি, যে কালচারে আমি মানুষ হয়েছি, সেই কালচারের থেকে বাইরে বেরিয়ে আমি নিজেকে ছোট করতে পারবো না কোনো রকমভাবেই। আমি কাউকে কোনোভাবে ছোট করে কিন্তু এ কথাগুলো বলছি না, বা কোনো চ্যালেঞ্জকেও কিন্তু আমি ছোট করে কথাগুলো বলছি না। কিন্তু সবাই তো সব কিছু পারে না, না? তুমি যেটা পারো আমি সেটা পারি না, বা আমি যেটা পারি তুমি সেটা পারো না। হাতের 5টা আঙুল তো সমান নয়, না? প্রত্যেকটা মানুষও সমান হয় না, তাদের মানসিকতাগুলোও সমান হয় না। আমি যেরকমভাবে বড় হয়েছি, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, সেই ফ্যামিলিতে এই কালচারটা নেই যে আমি নিজেকে একটা প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে বিকিয়ে দেবো। পারবো না গো, সত্যি পারবো না। তার জন্য আমি হয়তো আমাকে অনেকে ভাববে যে কী ধরনের কথা, কিন্তু আমি স্পষ্ট কথা কিন্তু স্পষ্টভাবে বলতে ভালোবাসি। আমি কিন্তু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কথা বলে বা লোককে মানে তেল মাখিয়ে যাকে বলে, সেভাবে আমি কথা বলতে পছন্দ করি না। আমি কিন্তু লোককে তেল দিয়ে কথা, এটা আমি আমার ফ্যামিলি থেকেই শিখেছি বলতে পারো। আমার বাবা কোনোদিন কাউকে তেল দিয়ে কিছু করতে পারে মানে করেনি। যদি সত্যি কথা বলতে কি অয়েলিং করে কিছু করতো, তাহলে হয়তো আজকে অনেক উঁচুতে চলে যেতে পারতো, কিন্তু আমাদের ফ্যামিলিতে সেই জিনিস নেই। সুতরাং আমিও পারবো না কাউকে তেল দিয়ে উপরে উঠতে, একদমই পারবো না। এটা আমি কাউকে কিন্তু উদ্দেশ্য করে বলছি না, আমি কমেন্টের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি যে প্রত্যেকটা মানুষ মানে প্রতিটা মানুষ কিন্তু সমান হয় না, প্রত্যেকে কিন্তু সব কিছু করতে পারে না। নিজেকে দাঁড় করানোর জন্য যা করতে বলবে সেই জিনিসই করে যাব, সেটা কখনোই আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। সেটা স্পষ্ট কথাকে স্পষ্ট করে বলাটাই বেশি শ্রেয় বলে আমি মনে করি। সেই জন্য আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেই বেশি ভালোবাসি। সেটা অনেকের হয়তো শুনতে ভালো লাগে না, বা অনেকের শুনতে ভালো লাগে, কিন্তু আমার তাতে কিচ্ছু করার নেই। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো হলো। যে করেছে বা যারা এগুলো করে আমি তাদের উদ্দেশ্যে বললাম। আমি অবভিয়াসলি কাউকে ছোট করে কথাগুলো বলছি না, এবং কোনো চ্যালেঞ্জকেই আমি ছোট করছি না, শুধুমাত্র এই ধরনের কিছু নোংরা চ্যালেঞ্জ ছাড়া। তো যাই হোক, এইটুকুই আমার বলা ছিল। কিছু কথা ক্লিয়ার করা দরকার ছিল যে প্রতিটা মানুষ তো সমান হয় না, সুতরাং সবাই নিজেকে বিকিয়ে দিতে পারে না ইনকামের জন্য, ঠিক আছে? যেটা বলবে সেটাই করব, আমি তো অন্তত পারি না। এবার হয়তো কেউ পারলেও পারতে পারে, সেটা আমাকে ভালো বলো কি মন্দ বলো, সেটা তো আমার কিছু যায় আসে না। তো যাই হোক, এটুকুই তোমাদের বলার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তো বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর প্লিজ আমাকে এইভাবেই ভালোবেসে যাও। যারা আমাকে ভালোবাসছো তাদের প্রতি আমার মানে কি বলবো, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। তোমাদের ভালোবাসার জন্যই হয়তো আমি এখনও পর্যন্ত এত 1 মাসের উপর হলেও হয়তো আমি চালিয়ে যেতে পারছি, নয়তো কবেই হয়তো শেষ করে ফেলতাম। এই ভিডিও করা হয়তো করতাম না, সেই ধৈর্যটাই থাকতো না। কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলেই তবেই আমি একটু এগোতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। আর পরের দিনের জন্য অপেক্ষা করো একটা নতুন ভিডিওর জন্য। তো এখনকার মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।